গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সত্যবতী ট্রিলজির প্রথম উপন্যাস প্রথম প্রতিশ্রুতি। আজ দাবিংশ পর্ব। সে যাক, সত্যবতীর কানে এসব পৌঁছল না। শুধু বিনা নোটিশে হঠাৎ সদুর আবির্ভাবে প্রথমটা একটু বিমূঢ় হয়ে পড়েছিল সে। তারপরে অবশ্য সামলে নিল। মৃদু হাসি মাখা মুখে বলল, যাক, ভালোই হলো, সংসারটা একজনের হাতে তুলে দেবার লোক হলো। এবার নিশ্চিন্তে হয়ে মরে বাঁচব। শুধু ভুরু কোঁচকাল। কেন, মরার কি হলো? রাজ্যে শুধু মেয়ে মানুষ মরছে। সত্যবতী হাসল। কি জানি, এবার কেবলই মনে হচ্ছে মরে যাব। কালের ঘণ্টা কানে বাজছে যেন। তা সে যে ঘণ্টাই কানে বাজুক, মরে অবশ্যই গেল না সত্যবতী। শুধু দীর্ঘকাল জমে মানুষে টানাটানি চলল। শুধু সত্যবতীর সংসারে অনেক ওলটপালট কাণ্ড ঘটে গেল। আর সত্যবতীর মনোজগতে অনেক বিপর্যয় ধাক্কা মেরে মেরে আরও দৃঢ় করে তুলল সত্যবতীকে। এরই মাঝখানে সত্যবতীর নবজাত কন্যা কেবলমাত্র কান্নার জগৎ থেকে হাসির জগতে উঁকি দিতে শিখে ফেলল। সাধন সরল দুই ভাই কাঁচের পুতুলের মতো মেয়েটাকে গলার হার করে তুলল। আর নবকুমারের মধ্যে দেখা দিল প্রবল একটি বাৎসল্য রসের ধারা। তবু তার যেন নববধূর লজ্জা। যদিচ মেয়ে সন্তান, কানাকড়ি মাত্র, তথাপি দেখতে ইচ্ছে করে, নাড়াচাড়া করতে ইচ্ছে করে, আর স্নেহের বস্তু বলে মিষ্ট একটা অনুভূতি আসে। সাধন সরল তার অপরিণত বয়সের ফল। সে বয়সে বাৎসল্য রসের সৃষ্টি হয়নি, বরং সেই নবযৌবনের তীব্র আবেগের সময় ওদের আপদবালায়ের মতোই মনে হতো। এখন সেকাল নেই, এখন সত্যবতী তো হাত ছাড়াই। তবু এর সূত্রে যদি আবার একটু সরসতা আসে, এই আশা। জমে মানুষে টানাটানির লড়াইয়ে মানুষই জিতেছে, তাই মেয়েকে পয়ামন্তও মনে হচ্ছে নবকুমারের। মোট কথা সংসার বেশ ভালোই চলছে নবকুমারের। কিন্তু এ বাড়িতে সুহাস বলে যে একটা মেয়ে ছিল, সে কোথায় গেল? তাকে তো আর দেখা যায় না। সে কি তবে মারা গেছে, নাকি তার কুলোত্যাগিনী মায়ের পদাঙ্ক অনুসরণ করে কুলোত্যাগই করেছে? তা নবকুমার তাই বলছে। প্রায় কুলোত্যাগের ধিক্কারই দিয়েছে তাকে। জীর্ণদেহ সত্যবতীর সামনে তীব্র কণ্ঠে সে ধিক্কার ঘোষণা করতেও দ্বিধা করেনি। বলেছে, আর যেন ওটা এ বাড়ির ছায়া না মারায়। কুলোত্যাগে আর ধর্মত্যাগে তফাৎটা কি? নাই বা হতো বিয়ে, হিঁদুর ঘরের মেয়ে, ঠাকুরদেবতা পুজো পাঠ করে জীবনটা কাটিয়ে দেয়া যেত না? একটা বাপের বয়সী বুড়োর সঙ্গে, ছি ছি ছি। বুঝলে তরুর মা, আমড়া গাছে কখনো ন্যাংড়া ফলে না। এই যে তুমি এতদিন গাছের গোড়ায় জল ঢাললে, এত সার দিলে, ন্যাংড়া কি ফলল? আমড়ার ছানা আমরাই হল। সত্যবতী হাত নেড়ে থামবার ইশারা করে পাশ ফিরেছিল। এখন আর সত্য শয্যাগত নয়, তবু বেশিরভাগ বিছানাতেই পড়ে থাকে। সদু এসে তার সংসার ভার হাতে তুলে নেওয়ায় সত্য যেন অদ্ভুত একটা মুক্তির স্বাদে মগ্ন হয়ে আছে। সদু যেই বলে, থাক থাক বউ, তুমি আবার উঠে এলে কেন, রোগা মানুষ, অমনি সত্য গিয়ে ঝুপ করে শুয়ে পড়ে। আগের মতো তর্ক করে না, বলে না, এখন তো ভালো আছি, শুয়ে পড়ে। আর বেশিক্ষণ শুয়ে থাকলেই সেই দিনের অভিনীত নাটকটার দৃশ্যগুলোই তার চোখের পর্দায় ছুটোছুটি করে বেড়ায়। গোড়া থেকে সবটাই জানে সত্য। সত্যর জ্ঞান চৈতন্য নেই ভেবে আঁতুর ঘরের দোরে বসে সদু আর ভাবিনী সশব্দেই আলোচনাটা চালাচ্ছিল। কিন্তু অস্ফুট চৈতন্যের মধ্যেও সত্যর মাথার মধ্যে ওদের কথাগুলো যেন হাতুড়ির ধাক্কায় ধাক্কায় ঢুকে পড়তে লেগেছিল। অথচ ওদের নিষেধ করবার ক্ষমতা হয় না। না পারে হাত নাড়তে, না পারে কথা বলতে। আর ভাবিনী হাত মুখ নেড়ে, হ্যাঁ, ভাবিনী বক্তা, সদু শ্রোতা।
দেশে থাকতে ভাবিনীর সাধ্য ছিল না যে পাড়ার বয়স্কদের সঙ্গে কথা বলে, কিন্তু এখানে আলাদা। এখানে ভাবিনী একজন, তাই হাত মুখ নেড়ে কথা বলতে বাধে না। আর বলো না বামুন ঠাকুরজি, দেখে দেখে আমরা হয়ে গেছি। ওই একটা বেজাতক বেজন্মা আইবুড়ো থুবড়ি মেয়েকে নিয়ে কি নাচানাচি। জন্মের কথা কি বললে কায়েত বউ? শিউরে উঠেছিল সদু, অথবা শিউরে উঠেছিল সদুর চিরদিনের সংস্কারে পুষ্ট রক্তকণিকা। সদু যে ওই মেয়েটার হাতেই খাচ্ছে যাচ্ছে গো, সে কথাই বলে ফেলে সদু। কে না খাচ্ছে? ভাবিনী ঠোঁট উল্টেছিল। নারায়ণের ঘরের ভোগ রাতবার দরকার হলে বোধহয় গিন্নি ওই ভাইজিটিকে এগিয়ে দেবেন। ভাইজি? সদু বলেছিল। রসদি কি? আমায় আগে বুঝতে দাও সবটা। এই তো শুনেছিলাম বিধবা, আবার তুমি বলছো আই বুড়ো। একবার জন্মের খোঁটা শোনালে আবার বলছো ভাইজি। সব কেমন গোলমেলে ঠেকছে যে। অচৈতন্য সত্যবতীর কানে বিষের তীর বিঁধতে থাকে। ভাইজি আমি বলছি না গো, উনি ওই পরিচয় রটিয়ে রেখেছেন। যে ভাঁজ 12 বছরে বিধবা, তার 22 বছর বয়সের গর্ভের ওই রত্ন। বোঝো, মা কুলে কলঙ্ক ঘটিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। মামা শ্বশুর, মানে গিয়ে তোমাদের বউয়ের বাবা, নাকি ঢাকে কাটি দিয়ে 10 জন মান্যিগণ্যি লোককে ডেকে সেই বার্তা বড় করে শোনালেন। আবার ইনি এতকাল পরে সেই আস্তাকুড়ের জঞ্জালকে মাথায় করে এনে ঘরের মধ্যে দেবে প্রতিষ্ঠা করেছেন। কি বলবো ভাই, তোমাদের বামুনের ঘরের রীতিনীতি দেখে আমরা হাঁ। বলছিলে বিধবা? বিধবা নয় গো, থুবড়ি আইবুড়ি। কে ওই জাতজন্মহীন ধ্বজাকে বে করবে যে বে হবে? মা মাগি লোকলজ্জায় আর মেয়ের কাছে ঘেন্না রাখতে বলে বেড়াতো 5 বছর বয়সে বে, 5 বছরই বিধবা। ইনিও সেই কথাই চালিয়ে আসছেন। আবার শুনি নাকি ব্যাম্যবাড়িতে বে দেবে বলে বর খুঁজছে। শুধু কিছুক্ষণ গালে হাত দিয়ে বলে, তা দিতেই পারে। মেমের স্কুলে পড়াচ্ছে যখন। বউয়ের শরীরে অনেক গুণ ছিল, ওই বুকের পাটাতেই সব হুড়ে গেল। অতিরিক্ত তেজ, অতিরিক্ত আসপদ্দা। নইলে কোন সংসারে কোন মেয়ে মানুষের এই সাহস হয় নর্দমার পাঁক তুলে এনে পুজ্জি করে? শুনে আমি হাঁ হয়ে যাচ্ছি। কায়েত বউ, রেখেছিস, তার হাতে ভাত জল খাচ্ছিস কোনাক কেলে? নবাটাও তো। ওনার কথা আর তুলনা ঠাকুরজি, উনি একেবারে কামরূপ কামিক্ষের ভেড়া, নচে তার এতখানিটা হয়? উনি শুদ্ধ হাঁস উহাস জোশ উহাস। এদিকে তো মুনির মন টলে এমন রূপ, ওই কি ভালো থাকবে নাকি? দেখো কোনোদিন কি করে বসবে। মিথ্যে বলবো না ভাই, ওই ভয় তোমাদের ভাইকে আমি সাধ্যপক্ষে এ বাড়িতে আসতে দিইনি একা। পুরুষ মানুষ হচ্ছে মাছির জাত, ফুল থেকে উঠে 5 গিয়ে বসে। ওই ছুরি সহ্যের সীমা অতিক্রম করলে বুঝি বোবারও বোল ফাটে। তাই অজ্ঞান অচৈতন্য সত্যবতীর মুখ থেকে সহসা একটা ক্রুদ্ধ গর্জন বেরিয়ে আসে, যেন মুখ চেপে ধরা কোনো ক্রুদ্ধ জন্তুর আর্তনাদ। এরা চমকে ওঠে। কি হলো বলে আতুর ঘরের ঝিকে ডাক পাড়াপাড়ি করতে থাকে, এবং তার ঘণ্টা কয়েক পরেই সারা বাড়িতে অন্য একটা শোরগোল ওঠে। প্রশ্ন আর বিস্ময়। নেই? কোথায় গেল? শেষ কে কখন দেখেছে? কে দেখেছে ঠিক কেউ মনে করতে পারে না। দেখছিল তো সর্বক্ষণ সবাই। হঠাৎ জলজান্ত একটা মানুষ হাওয়া হয়ে যাবে? অথচ তাই গেল। সুহাসকে পাওয়া গেল না। সত্য চোখ বুঝলেই যেন সেদিনের সেই কথাগুলো শুনতে পায়। সদু আর ভাবিনীর সেই নিতান্ত সহজ অসতর্ক উক্তি। তারপর পট পরিবর্তন হয়, আরেক দৃশ্য চোখে ভাসে, জানিয়ে পরে বহু শ্লেষাত্মক কথা শুনতে হয়েছে সত্যকে। কিন্তু নাটকের সেই অঙ্কের ওপর তো সত্যর কোনো হাত ছিল না। সেটা শুধু সত্যর চোখের সামনে ঘটেছিল। আতুর ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিল ভবতোষ মাস্টার। দরজার একটা পাল্লা ধরে ভাঙা গলায় আর্তনাদ করে উঠেছিলেন,
বৌমা? সত্য চমকে তাকিয়েছিল, অবাক হয়ে চারিদিকে তাকিয়েছিল। এখানে উনি কেন? এ কি অঘটন? এমন উদ্ভ্রান্ত ভাবিবা কেন ওর? কি বলছেন এসব? বুঝতে সময় লেগেছিল। লাগবারই কথা। কে ভাবতে পেরেছিল এ বাড়ি থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে আর জায়গা পেল না সুহাস, নিতে গেল ভবতোষ মাস্টারের বাড়ি। জীবনে যার বাড়িতে একবার মাত্র গিয়েছে, আর জীবনে যার সঙ্গে একবারও কথা বলেনি, কিন্তু এবারে গিয়ে কথা বলেছে, অনেকগুলো কথা। ভবতোষ তেমনি রুদ্ধ কণ্ঠে আস্তে আস্তে উচ্চারণ করেন, বলে কি না, আপনার বাড়িতে একটা ঝিয়েরও তো দরকার হয়, সেইভাবেই থাকবো আমি, সব কাজ করব। আপনি তো উদারধর্মী, আপনার তো আর আমার হাতে খেতে ঘেন্না করবে না। শোনো দেখি কথা, তোমার ওই দেবকন্যার মতো মেয়ে, তার হাতে খেতে ঘেন্না করবে? সেদিন সত্যর বাক্যস্ফূর্তির শক্তি ছিল। সেদিন সত্য আস্তে আস্তে বলেছিল, আপনি তো একথা বলছেন, লোকের যে ঘেন্না করে। ঘেন্না করে? করে বই কি। সত্যবতী বালিশ থেকে ঘাড়টা একটু তুলে ক্ষুব্ধ হেসে বলে, করবে না কেন? আপনি তোর সবই জানেন মাস্টারমশাই, বিশ্বশুদ্ধ লোকই তোকে ঘেন্না করে। করতে পারে। ভবতোষ আবেগরুদ্ধ কণ্ঠে বলে উঠেছিলেন, আমি তাহলে তোমার ওই বিশ্ব সংসারের কেউ নই বৌমা? সত্য এক লহমা অপলকে ওর মুখের দিকে তাকিয়ে বলেছিল, জানি। আর সে মুখ পুড়িয়ে এক নিমেষেই সে কথা জেনে ফেলেছিল, তাই আগুনের ঝাপটা থেকে বাঁচতে ছুটে গিয়েছে আপনার কাছেই শরণ নিতে। কিন্তু এক্ষেত্রে আমি কি করব? ভবতোষ ব্যাকুল, বিব্রত, বিভ্রান্ত। আমার বাসায় মেয়ে ছেলে বলতে কেউ নেই। নাই বা থাকল? সত্য মৃদু হেসেছিল, ও সব চালিয়ে নিতে পারবে। চালিয়ে নিতে পারবে? ভবতোষ হতাশ স্বরে বলেন, তুমিও কি তোমার ভাইঝির মতো পাগল হয়ে গেলে বৌমা? তাকে তো কিছুতেই বোঝ মানাতে পারলাম না। গাড়ি দাঁড় করিয়ে রেখে শত সাধ্য সাধনা করলাম, সেই এক কথা, আপনার সব কাজ করে দেব, তার বদলে এক কোণা একটু থাকতে দিন আর আপনার বইগুলো পড়তে দিন, আর কিচ্ছু চাই না আমি। শোনো পাগলামি। সত্য হঠাৎ গাঢ়স্বরে বলে, পাগলামি কেন বলছেন মাস্টার মশাই? এর থেকে ভালো আশ্রয় ও আর কোথায় পাবে? ওর জন্মের বৃত্তান্ত শুনে কে ওকে শ্রদ্ধা করবে, কে স্নেহ মমতা করবে? ভবতোষ আরো ব্যাকুল হয়ে বলেন, সেসব তো বুঝলাম, কিন্তু ওর জন্যই তো পাত্র জোগাড় করে উঠতেও পারছি না। অথচ তুমি বলেছ সব কথা খুলে বলতে, কিন্তু একটা কথা তুমি বুঝছ না। ভবতোষ থামেন। সত্য শান্তস্বরে বলে, বলুন। বলছি, আমার জন্যে ভাবি না, আমার তিনকুলে কে বা আছে, ওর জন্যেই বলছি। যতই আমি তিনকেলে বুড়ো হই, লোকনিন্দের তো কসুর হবে না তাতে। আমার বাসায় কি পরিচয় রাখব ওকে? সত্য একটু হেসে বলে, দাসী পরিচয় রাখুন। তুমি বোধ করি আমায় নিয়ে মজা দেখছ বৌমা। ভবতোষের আক্ষেপটা যেন আছড়ে পড়ে। আঁতুড়ের দরজায় এই দীর্ঘস্থায়ী দৃশ্য। সদু গালে হাত দিয়ে দালানে বসে আর নবকুমার খাঁচার বাঘের মতো ছটফট করছে। আর ধৈর্য থাকে না। নবকুমার এগিয়ে এসে বলে, মাস্টারমশাই, বাইরে কি আপনার গাড়ি অপেক্ষা করছে, না একখানা ডাকতে পাঠাব? ভবতোষ বিমূঢ় দৃষ্টি মেলে তার একদার ভক্ত শিষ্যের মুখের দিকে তাকান, এবং সেই মুহূর্তে শুনতে পান সত্যবতীর ক্ষীণ কিন্তু স্পষ্ট স্বর। আদেশের সুরে উচ্চারিত হল, থাক, গাড়ির জন্য কারু ব্যস্ত হতে হবে না। মাস্টারমশাইয়ের সঙ্গে আমার এখনো দুটো দরকারি কথা আছে, আর সকলের একটু ওদিকে গেলে ভালো হয়। আর সকলের একটু ওদিকে গেলে ভালো হয়? এর চাইতে সত্য কেন একখানা থান ইট মারল না নবকুমারের মাথায়? কিন্তু উপায় নেই। ডাক্তার বলে গেছে রোগীর বুক হালকা, রাগ দুঃখ কোনো কিছুতেই যেন বেশি উত্তেজিত না হয়। কাজে কাজেই মনের রাগ মনে চাপা। হ্যাঁ, ডাক্তার ডাকতে হয়েছিল।
আতুর ঘরে ডাক্তার আসা সদু, নবকুমার সকলের জ্ঞানেই এই প্রথম। তা উপায় কি? সদুই জোর করে আনিয়েছিল, বলেছিল, যে কালের যে শাস্ত্র, তুই আর ইতস্তত করিস নে নবু, কলকাতায় যখন বাসা করে আছিস তখন কলকাতার মতোই হোক। বারুইপুরের সেই গর্তে গিয়ে পড়লে তো মরেই যেত। এ যদি তা সেই ডাক্তারের নির্দেশেই স্নান, মাথা ঘষা বন্ধ। কাজেই ২১-এর ষষ্ঠীও মুলতবি। ২১ দিনের আতুর ৩১ দিনে গিয়ে ঠেকেছে। তাছাড়া মুশকিলই কি কম? বাড়ির লোকের সেবা যত্ন তো পাচ্ছে না। সেবা বলতে সেই হাঁড়ি দাই মাতঙ্গিনী। সেরে উঠবে কি করে? অথচ আতুরের দরজাতেই এইসব কাণ্ড। চলে যেতে হবে? ও বলে দুমদুম করে চলে যায় নবকুমার। ভবতোষ অপ্রতিভের একশেষ হয়ে বলেন, আমি যাই বৌমা। না, কথা তো শেষ হয়নি। আপনি বললেন আমি আপনাকে নিয়ে মজা দেখছি, এটা একটা কথা? কি করব বৌমা, দিশেহারা হয়ে যাচ্ছি বলেই তো। কেন হবেন? দিশে তো সামনেই রয়েছে। আপনি সেদিন ঠাট্টা করে বলেছিলেন, সুন্দরী নাতনির জন্যে যদি আপনার মাথায় টোপর দিতে হয় তো দেবেন। সেই ঠাট্টাটি সত্যি করে তুলুন। বৌমা, অস্থির হবেন না মাস্টার মশাই, আমি বলছি এই ভালো হবে। এই ভালো হবে? হ্যাঁ, আপনি আর দ্বিধা করবেন না। বিনা পরিচয়ে একটা মেয়ে ছেলের থাকায় নিন্দে। আপনি পরিচয় দিয়ে দিন ওকে, পরিচয়ের মতো পরিচয়। তুমি কি আমাকে আমার চিরদিনের অপরাধের শাস্তি দিতে চাও বৌমা? ভবতোষের কণ্ঠে দৈন্যের সঙ্গে একটা জ্বালাও ফুটে ওঠে বুঝি, কিন্তু সত্যবতীর কণ্ঠে ফুটে ওঠে স্নিগ্ধ স্নেহের করুণা। ছি ছি, ও কথা কেন বলছেন মাস্টারমশাই? বরং বলুন, এ আমার এতকালের শিক্ষা দীক্ষার গুরুদক্ষিণা। লেখাপড়া জানা বুদ্ধিমতী মেয়েরা আপনার প্রিয়, এ আমার জানা। সুহাস আপনার অপছন্দের হবে না। ভবতোষ ক্ষুব্ধ হাস্যে বলেন, পছন্দ জিনিসটা শুধু ব্যাটার ছেলেরই একচেটে নয় বৌমা, সেই জ্যাঠার বয়সী বুড়োটাকে। তাতে কি? সত্য সকৌতুক হাসে বলে, মহাদেবও তো বুড়ো, তবু তো মেয়েরা তাকেই বর চেয়ে বত্ত করে। সুহাস যদি সে কথা না জানত তো আপনার কাছে ছুটে যেত না। আস্তে কণ্ঠস্বর গাঢ় হয়ে আসে সত্যবতীর। সুহাস আপনাকে ভক্তি করে, জেনে বুঝেই সে আপনার আশ্রয় নিতে গেছে। আপনি শুধু বুঝতে পারছেন না। মেয়ে মানুষ মুখ ফুটে আর কত বলবে? কিন্তু আমি তো ভেবে কুল পাচ্ছি না বৌমা, হঠাৎ কি এমন নতুন ঘটনা ঘটল যে অমন করে ছুটে গিয়ে বলবো, সব বলবো। আজ আর পারছি না। সত্য একটু ক্লান্ত হাসি হাসে, তবু ভবতোষ কথা বলেন। কাতর কণ্ঠে বলেন, এই কি তোমার শেষ রায় বৌমা? এই শাস্তি মাথায় তুলে নিতে হবে আমাকে? সত্য আবার একটু কৌতুকের হাসি হেসে বলে, এবার কিন্তু আমি রেগে যাব মাস্টারমশাই। আমার জামাই হওয়া বুঝি আপনার শাস্তি? ভবতোষ একটুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে বলে, তবু আমি হয়তো কোনোদিনই আমাকে ক্ষমা করতে পারব না বৌমা। মনে হবে। ভুল ভেবে মনে কষ্ট করবেন না। এখন কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে শেষের কথাটা যেন নিজেকেই বলে সত্য। মনে হচ্ছে সুহাসকে বুঝি এমন মনের মতো করে গড়তে চেষ্টা করেছি আপনার কথা ভেবেই। শুধু সে কথা নিজেই টের পাইনি এতদিন। একেই বুঝি বলে পরকীয়া ভাব। শোনা যায় ভগবানকে ভজবার এ একটা সহজ রাস্তা। মুখুজ্জেমশাই এই পথটাই ধরেছেন। অবশ্য ভগবানের ধার ধারেন না মুখুজ্জেমশাই, মানুষ নিয়েই তার কারবার। তবে তাজ্জবের কথা এই, যে মানুষটাকে একদিন ঢিল পাটকেলের মতো লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এখন তার আশেপাশেই ঘুরঘুর করে বেড়াচ্ছেন। মুখুজ্জেমশাই এখন নবকুমারের সংসারের প্রায় প্রতিদিনের অতিথি। বেশিরভাগ সন্ধ্যার দিকটাতেই আসেন। সদূর যখন সাংসারিক কাজগুলো হালকা হয়ে আসে। হ্যাঁ, সত্যবতীর সংসারের সব কাজই স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছে সদু।
হয়তোবা ভগ্ন শরীর সত্যর প্রতি মমতা বসে, হয়তোবা নিজস্ব অভ্যাস বসে, আর নয়তোবা এই সংসারের নিজের প্রয়োজনীয়তা স্পষ্ট প্রত্যক্ষ রাখবার বাসনায়। হয়তো মনে করে নবকুমার যেন না ভাবে আর কেন, সত্যকে কুটোটি ভাঙতে দিলে নবকুমারের সদূর সম্পর্কে সহজে আস্থা আসবে না। তা মনের কথা মনই জানে। মোটের ওপর সদু কলকাতাতেই রয়ে গেছে এখনো, এবং এই সংসারের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করছে। তবু সন্ধ্যের দিকে বসে থাকবার সময় পায় সদু। একে তো এখানের এই শহুরে সংসারের কাজ তার কাছে তৃণসম, তাছাড়া প্রবল এক উৎসাহে রাত্রির রান্নাটা সে বিকেলেই সেরে ফেলে। সন্ধ্যার দিকে মুখুজ্জেমশাই আসেন। সদু মনে নবড়ার লজ্জা আর মুখে নবড়ার আভা নিয়ে ভাইপোদের চোখ বাঁচিয়ে তামাকে ফুঁ দিতে দিতে কাছে এসে দাঁড়ায়। এই ঘরটা সেই কোণের দিকের ছোট্ট ঘরটা, যে ঘরে সুহাস থাকত। সুহাস তার সমস্ত ব্যবহারের জিনিসগুলি ফেলে চলে গেছে। সুহাসের স্মৃতি আঁকড়ে এই ঘর তার মতো করে সাজিয়ে রেখে দেবে, এত ভাবপ্রবণতা এই সংসারের নতুন ব্যবস্থাপনায় নেই। সত্য তো ঢোকেই না এই ঘরে। শুধু এই ঘরটায় রাজ্যের আজে বাজে জিনিস এনে ঠেলে রেখেছিল। শুধু সুহাসের শোবার চৌকিটায় একটা সভ্যভব্য শতরঞ্জি বিছানো আছে, আছে তাকিয়া। মুখুজ্জেমশাই প্রায় যেন চুপি চুপি এসে সেই তাকিয়ায় কনুই ঠেসিয়ে সেই চৌকিতে বসেন, শুধু তামাক এনে হাতে দেয়। মুখুজ্জেমশাই একটু রহস্যঘন হাসি হেসে কলকে ধরা হাতটাও কাছে টেনে বলেন, এখনো তোমার কোণে বউয়ের লজ্জা গেল না, বসো না এখানে। বলা বাহুল্য, এখানে সেই স্বল্প পরিসর চৌকির সামান্যতম ফালিটুকু। ভারী ভারী মুখুজ্জেমশাই এখন তো প্রায় বাকি সব জায়গাটাই দখল করে আছেন। অতএব বসতে গেলে নিতান্ত ঘনিষ্ঠ হওয়া ছাড়া উপায় নেই। তবে সদু পতিদেবতার এই অনুরোধটুকু রাখে না। এই বেশ বসছি বলে মাটিতেই বসে চৌকির সামনে। খুব কি গল্প করে শুধু এতদিনের ফিরে পাওয়া বরের সঙ্গে? না, তা করে না। কথা কোথায়, কথার বয়সই বা কোথায়? অনেকক্ষণ ভুড় ভুড় করে তামাক টানতে থাকেন মুখুজ্জেমশাই। তারপর একসময় হয়তো বলেন, তারপর গরিবখানায় কবে যাচ্ছ বড় বউ? শুধু এতক্ষণ বসে বসে হাতের নখ খুঁটছিল কি আঁচলের খুঁটটা আঙুলে জড়াচ্ছিল। এই প্রশ্নে সচকিত হয়ে নড়ে চড়ে বসে বলে, এখন আর ছেড়ে দিয়ে তেড়ে ধরে কি হবে, জীবনটা তো বয়েই গেল। মুখুজ্জেমশাই নিটোল বপুটি দুলিয়ে বেশ একটু হেসে নিয়ে বলেন, ও কথা শুনছে কে বড়গিন্নি? গড়নে পেটনে তো এখনো ছুকরিটি আছো, বরং আমার বাড়ির ওটি একেবারে বুড়ির বুড়ি তস্য বুড়ি হয়ে গেছে। মাথার সামনে কপাল জোড়া টাক, দাঁতগুলো ঝুলে নড়নড় করছে, হাতে পায়ে হাজা, আর গড়ন সে আর কি বলবো তোমায়। বিশ্রী একটা মুখভঙ্গি করে কথাটা শেষ করেন মুখুজ্জেমশাই। তাকাতে ঘেন্না করে। আমি তাই এখনো ঘরে রেখেছি, অন্য স্বামী হলে টান মেরে বাপের বাড়িতে ফেলে দিয়ে আসত। শুধু অবশ্য সতীনের সম্পর্কে স্বামীর এই অরুচিকর মন্তব্যে পুলকিত হয় না, বরং বেজার ভাব দেখিয়ে বলে, তা তো বলবেই এখন, তার শ্বাস মাস সব খেয়ে ছোবরাটাকে টান মেরে ফেলে দেবার কথা তোমার মুখেই শোভা পায়। সাধে কি আর বলেছে পুরুষ প্রজাপতির জাত? মুখুজ্জে এই অপবাদে লজ্জিত হন না, বরং ফ্যাক ফ্যাক করে হেসে বলেন, তা সে দোষ তবে বিধাতার, তিনি যে জাতকে যেমন করে গড়েছেন। কিন্তু যাই বলো বড় বউ, আমিও তো এতগুলো ছেলেপেলের বাপ হয়েছি। তারপর তোমার গিয়ে দুটো মেয়ের বিয়ে দিলাম, নাতির অন্নপ্রাশনে ঘটা করলাম, এই সংসারের যাবতীয় করণ কারণ করে চলেছি, আর এই শুয়োরের পাল পুষছি। টসকেছি একটু, রূপ যৌবন রাখতে জানা চাই, বুঝলে বড় বউ? বলেই হাতটা বাড়িয়ে সদুর গালে একটি টোকা মেরে বলেন, তা তোমাকে সে কথা শোনানো চলে না, তুমিও জানো, নচেত তুমিও কিছু এ যাবৎ মামার সংসারে সোনার খাটে গা আর উপর খাটে পা দিয়ে বসে থাকুনি। দাসীবৃত্তি করতে করতে জীবন গেছে,
তবু কেমন চেকনাইটি? সদু কি এই স্তাবকতায় ভুলবে? সদু কি বলে উঠবে, এই বুড়ো বয়সে তুমি আমার মনের দিকে না তাকিয়ে শরীরের চেকনাইয়ের দিকে তাকাচ্ছ? লজ্জা করছে না? কিন্তু কি করেই বা বলবে? সদুর এই তুচ্ছ শরীরটার দিকেই বা কে কবে তাকিয়েছে? এই লোকটাই তো মারের চোটে ঘর ছাড়া করেছে সদুকে। তখন তো সদুর বয়সকাল, কি অগাধ স্বাস্থ্য, আর রূপটাও ফেলনা ছিল না। আর কত হাসি খুশি স্বভাব ছিল। সদু তখন বুঝত না, হয়তোবা এখনো বুঝে না, সেই অগাধ স্বাস্থ্য আর রূপটাই অনিষ্টকারী হয়েছিল সদুর। হাসিটাও। সংসারে তখন মেলাই লোক, দেওর, ভাসুর, বড় বড় ভাগ্নে। তাদের চোখের সামনে থেকে সেই স্বাস্থ্য আর রূপ লুকিয়ে বেড়াবার কথা মাথায় আসত না সদুর। তাই সদুর দুর্দান্ত বরের মাথার রক্ত টকবক করে ফুটত। অতএব রাত দিন যে দেহটাকে হাতের মুঠোয় পিষতে ইচ্ছে করত ডাকাতটার, সেই দেহটাকেই সে ফুটবলের মতো লাথিয়ে লাথিয়ে ঘরের বার করে দিত। সদুর যে রূপ আছে, স্বাস্থ্য আছে, সে কথা সদু কারো মুখে কোনোদিন শোনেনি। তারপর গঙ্গার কত জল বয়ে গেল, কত দিন রাত্রি মাস বছর পার হয়ে গেল। সদুর যৌবন নামক বস্তুটা কোনো খবর না দিয়েই বিদায় নিল। তবু মাজা মাজা গড়নের দেহটা সদুর তেমন ভাঙেনি। এখন এক লালসাতুর লুব্ধ প্রৌঢ়ের দৃষ্টি পড়েছে সেদিকে। এ দৃষ্টি স্বামীর দৃষ্টি নয়, পরপুরুষের দৃষ্টি। পড়ে পাওয়া 14 আনা পরস্ত্রীর মতোই দেখছে আজ মুখুজ্জে তার যৌবনে বেতাড়িতা স্ত্রীকে। তবু বিয়োভাল হচ্ছে সৌদামিনী। জীবনে একবারও বিয়োভলতার স্বাদ উপভোগ করতেই হয়তো। কিন্তু নিজের বাড়িতে নিয়ে যেতে না পারলে জুত কোথায় সদুর বরের? সন্ধ্যাবেলা নবীন নায়কের ভঙ্গি নিয়ে এসে বসে গল্পগুজব কিছুদিন ভালো লাগছিল। এখন আর শুধু তাতে মন উঠছে না। তাছাড়া ছোট বউটার সত্যিই বুঝি মরণদশা ঘনিয়ে এসেছে। সময়ে অসময়ে বড় মেয়েটা শ্বশুরবাড়ি থেকে এসে ভাত জল করত, কিন্তু সেও এখন আসন্ন প্রসবা। মেজোটা তো এই বয়সেই মা ষষ্ঠীর বরপুত্রী, তাদের এনে লাভ নেই। তাই সদুর কাছে অনুনয় বিনয় চলে। সদু কিন্তু সহজে হ্যাঁ করে না, বলে, কেন, এই তো বেশ, আসছো বসছো, চোখের দেখা দেখছি। মুখুজ্জের চোখ টিপে বলে, শুধু চোখের দেখাতে কি পেট ভরে গো? আর পেট ভরায় কাজ নেই। তুমি তো বললে কাজ নেই, আমি যেদিকে বছরভর উপসী। তাছাড়া মায়েরই বলছি, বিশ্বাস করো, মাসের মধ্যে 5 দিন সত্যি পেটের উপসেই কাটে। লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষটা একবার যদি পারছি না বলে, তো কার সাধ্যি তাকে ওঠায়? বাজার থেকে মুড়ি চিড়ে এনে ওই রাবণের পুরীর পেট ভরাতে হয়। শুধু ভুরু কুঁচকে বলে, আর নিজে? নিজে নিজের ওই বামুনের হোটেল আছে একটা পাড়ায়, সেই গতি। নগদ 4 ঘণ্টা পয়সা ফেলে সদুর মনটা কি দুলে ওঠে। মনে হয় কি, চিরজীবনে তো ভাতের হাঁড়ি নাড়লাম, কিন্তু সার্থকের ভাত রাঁধলাম কই? ভাত বেড়ে স্বামী পুত্রের পাতের সামনে ধরে দিতে পেলাম কবে? স্বামী পুত্রের কোলে ভাতের থালা এগিয়ে দিতে না পারলে আর পুত্র? ও বাড়িতে যারা আছে তারা কি সদুর পুত্র? তা একরকম পুত্রই বই কি, স্বামীর সন্তান তো। ব্রত কথায় আছে, জ্ঞাতির ভাত হোক, সতীনের পুত হোক। মরলে সতীনের ছেলেও মুখে আগুন দেয়, গলায় কাঁচা নেয়। হ্যাঁ, এইসব চিন্তা সদুর মাথার মধ্যে পাক দেয়। তবু সহজে সদু মুখে হারে না, বলে, আমি এখন নবুর সংসার ভাসিয়ে কোন মুখে? আহা, ওর সংসার আবার ভাসাবে কি দুঃখে? ওর কাণ্ডারি খুব ওস্তাদ। এ নেহাত তুমি আছো তাই ঘোড়া দেখে খোড়া হয়ে বসে আছে। তুমি চলে গেলে ঠিক সবই পারবে। তা সদু সে কথা বোঝে বউয়ের এই চুপচাপ বসে থাকা যতটা শরীরের দুর্বলতার জন্যে, তার থেকে বেশি মনের অবসন্নতা। সেই হতচ্ছাড়া ছুঁড়িটা যেন প্রাণের পুতুল ছিল ওর, সেটা গেছে। তাছাড়া নবু কড়া দিব্যি দেয়ায় সেখানে যেতে আসতেও পারছে না।
যত শক্ত মেয়ে মানুষই হোক, স্বামীর মরা মুখ দেখার দিব্যিটা তো আর ফেলতে পারে না। অমন যে একটা সোনার পুতুল মেয়ে হয়েছে, তাও যেন সাজাতে গোছাতে গা নেই। সদু চলে গেলে ঘাড়ে পড়লে আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু সদু বড় লজ্জা। নিজের কোটে বসে তামাক সেজে দেওয়া, পায়ে হাত বুলিয়ে দেওয়া এক, আর কেন্দ্রচ্যুত হয়ে সে অজানা রাজ্যে গিয়ে পড়া আরেক। কেমন সেই সতীন, কেমন সেই ছেলেপুলে, কে জানে। তারা যদি সদুকে সহ্য করতে না পারে, আবার যদি স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা অপমান জোটে। সেদিন কথার পিঠে এই সন্দেহ প্রকাশ করে বসে সৌদামিনী, কিন্তু মুখুজ্জের এক ফুঁয়ে উড়ে যায় দুশ্চিন্তা। তিনি প্রবল স্বরে আশ্বাস দেন, ছেলে মেয়ে তারাই তো রোজ আমাকে খেয়ে ফেলছে, বাবা বড় মাকে আনো, বড় মাকে আনো বলে। আর তোমার সতীন রাত দিন তো নিজের মরণ ডাকছে, বলে আনো একবার তোমার প্রথম পক্ষকে, তার পায়ের ধুলোটা নিয়ে আর এই হতভাগাগুলোকে তার হাতে তুলে দিয়ে মরে বাঁচি। কেন কে জানে সদুর চোখে হঠাৎ জল আসে। সেই জল মুছে সদুর ঊর্ধ্বস্বরে বলে, তোমরা পুরুষজাত বড় নিষ্ঠুর, এতদিন ঘর করছ, প্রাণে একটু মায়া নেই। কি মুশকিল, মায়া কি করছি না, না করিনি? এ যাবৎ কে তার 11টা আঁতুড় তুলল, কে তার তাওত করল? ওকে ঘরে আনার সময় থেকেই তো যে যার ভিন্ন। মা ছোট ছেলের সংসারে থেকেছে, তারপর মরেছে। আমি চিরদুঃখী, নইলে বিয়ে করা পরিবার তুমি, তবে তোমার ওপর জোর খাটাতে পারি না। ভিখিরির মতন দয়া ভিক্ষে করি। থাক থাক, আমার আর পাপ বাড়াতে হবে না। সতীন না হয় মরে বাঁচতে চায়, কিন্তু ছেলে পেলে সৎমাকে চায় কেন? কেন আর বুঝছ না? মুখুজ্জে কণ্ঠস্বর করুণ করে, একটু মাতৃস্নেহের আশায়, সময়ে দুটো ভাত জলের আশায়। তিল তিল জলে পাথর ক্ষয় হয়, আরে তো আপনা থেকেই গলে থাকা বেলে মাটি। অবশেষে একদিন সদু মাথাটা নিচু করে ধরা গলায় বলে, বেশ, বলো নবুকে, আমি নিজ মুখে বলতে পারবো না। তা নবুরও বলতে বেঁধেছিল সত্যর কাছে। কোন রকমের থতমত খেয়ে বলে ফেলেছিল, মুখুজ্জে মশাই তো আমায় খেয়ে ফেলছেন। সত্য চোখ তুলে তাকিয়েছিল শুধু, তাতেই প্রশ্ন। নবকুমার অতঃপর তড়বড় করে মুখুজ্জে মশাইয়ের সংসারের হাড়ির হালের বর্ণনা করে কথা সমাপ্ত করেছিল একটি বিবেচনার কথা বলে, এমন অবস্থায় দিদিকে না পাঠানো আমাদের পক্ষে গর্হিত হবে না? মনে হবে না যে বড্ড স্বার্থপরের মতো আটকে রেখেছি? সত্য শান্তভাবে উত্তর দিয়েছিল, আটকে রাখার কথাই বা উঠছে কেন? ওখানে যাবার জন্যই তো কলকাতা এসেছেন ঠাকুরজি। ওখানে যাবার জন্যে? নবকুমার হতবাক হয়ে গিয়েছিল। সত্যর অকৃতজ্ঞতাকে ছি ছি করে ধিক্কার দিয়েছিল। ভেবেছিল, আর এই যে আঁতুর তোলা, মুখে রক্ত তুলে সংসারের যাবতীয় খাটুনি খাটা, এইসব কিছু নয়। দিদি আগে থেকে জানত মুখুজ্জে মশাইয়ের সঙ্গে দেখা হবে, তিনি অত খোসামত করবেন ওকে। কিন্তু মনের মধ্যে ঠেলাঠেলি করে ওঠা এইসব কথাগুলো বলতে পারেনি নবকুমার। বলেছিল, বেশ, তবে তাই বলে দিগে, জানি তোমার একটু কষ্ট হবে। আমার কষ্ট? সত্য বলেছিল, আমার যে কিসে কষ্ট হয় আর হয় না, সে বোধ যদি তোমার থাকত। যাকগে, যেতে দাও সব কথা। মুখুজ্জে মশাইকে বলে দাও একটা ভালো দিন দেখতে। জগন্নাথের রথের চাকা গড়গড়িয়ে এগিয়ে চলে, কখনো বালির গাদায় বসে যায়। বসে যাওয়া রথের রশিতে টান দিতে এগিয়ে আসে লক্ষ মানুষের হাত, শ্রেণীহীন নির্বিচার। মানুষের হাতে জগন্নাথের মুক্তি, রূপকের রূপে দেবতার রূপ। জগন্নাথের রথ যুগের প্রতীক। যুগের চাকার গতিও কখনো উদ্দাম, কখনো মন্থর। সেই মন্থরতার মুক্তিও মানুষের হাতে। জনগণের জাগরণে যুগের জাগরণ। তবু বলতেই হবে, যুগের দেবতা একটু শহর ঘেঁষা। শহর দ্রুত ছন্দে আবর্তিত হয়, গ্রাম ছায়াচ্ছন্ন উঠোনে পড়ে ঘুমোয়। শহুরে হাওয়া যখন তার কাছে এসে পৌঁছয়, তখন শহর সে হাওয়াকে ত্যাগ করে
আরেক নতুন হাওয়ার পেছনে ছুটছে। কিন্তু শহর আর মফস্বল কি কেবল মানচিত্রের বর্গমাইলের উপর নির্ভরশীল? একই ঘরের মধ্যে বাস করে নাকি শহর আর মফস্বল, জাগন্ত আর ঘুমন্ত? মানুষে মানুষে মনের গড়নে কি পার্থক্য নেই? তা মনের গড়নেও শহর মফস্বলে আছে বইকি। নইলে যুগচক্রের আবর্তনে সত্যবতী কেন এমন অধীর হয়, চঞ্চল হয়, আন্দোলিত হয়? আর নবকুমার কেন সে আবর্তন টেরও পায় না? সত্যবতী তো ঘরে থাকে, নবকুমার তো বাইরে ঘোরে। নবকুমার বাইরে ঘোরে, অর্থাৎ নবকুমার বাজারে যায়, মুদির দোকানে যায়, নিতাইয়ের বাসায় তাস খেলতে যায়, সদুর বাড়িতে তত্ত্ব তল্লাশ করতে যায়। এই বহির্জগৎ নবকুমারের। কিন্তু সত্যবতী বা এমন কি করে? সত্যবতীও তো কুটনো কোটে, বাটনা বাটে, রান্না করে, বড়ি দেয়, মুড়ি ভাজে, আচার বানায়। শুধু অবসরকালে বই পড়ে সত্যবতী, পড়ে পত্র পত্রিকা। এইটুকুই জানলা, খোলা জানলা। এই জানলাখানি সত্যকে বহির্জগতের বার্তা এনে দেয়। এই জানলাখানি খোলা রাখার সহায় ছোট ছেলে সরল। মায়ের সঙ্গে তার যত গল্প, যত কথা, আর বই জোগাড়ের ব্যাপারে উৎসাহ 16 আনা। নবকুমার এই খবর রাখে না। নবকুমার এক একদিন তাসের আড্ডায় শোনা গল্প এনে উত্তেজিত ধিক্কার তোলে। শুনেছ কেলেঙ্কারি? মেয়ে মানুষে বিলেত যাচ্ছে, কিনা MA BA পাশ করতে। বিদ্যের পাহাড়ের চূড়োয় উঠা চাই। কালে কালে কতই কি হবে। শুনেছ কাণ্ড? পিরিলি বাড়ির কোন বউ নাকি। সত্য বলে ওঠে, থামো, চুপ করো। নবকুমার বিচলিত স্বরে বলে, বাবা, বুড়ো হয়ে গেলাম, জীবনে কখনো মন খুলে দুটো গল্প করতে পেলাম না। সত্য বলে, কেন, করো না গল্প। তোমার নাগালের উপযুক্ত গল্প করো। বাজারের দরদামের গল্প আছে, কায়েত ঠাকুরপোর বউ কি খাওয়ালো তার গল্প আছে, আপিসের বড়বাবুর গল্প আছে। নবকুমার ক্রুদ্ধ গলায় বলে, কেন, দেশের দশের কথা বলা বুঝি আমার বারণ? বারণ নয়। বারণ কেন হবে? নিজে জেনে বুঝে কথা কও, তার মানে আছে। তুমি যে পরের মুখে ঝাল খাও। নবকুমারের এবার অভিমান ভারী হয়। আমার জেনেও দরকার নেই, বুঝেও দরকার নেই। তুমি আর তোমার বিদ্বান ছেলেরা কথা কওগে। আয় সুবর্ণ, আমরা গল্প করি। সুবর্ণ? হ্যাঁ, সুবর্ণ। সোনার পুতুলের মতো মেয়েটাকে সুবর্ণলতা নামই তো মানায়। বছর চারেকের হয়ে উঠেছে মেয়েটা। বাপের ভারী সুও হয়ে উঠেছে। কথা কয় যেন পাখির মতো। হাঁড়ি কুড়ি নিয়ে রাধাবাড়া খেলতে শিখেছে ইতিমধ্যে। বলে, এসো বাবা, ভাত খাও। বলে, মার মতন রান্না করতে পারি আমি, পারি না বাবা? নবকুমার সত্যকে শুনিয়ে শুনিয়ে বলে, তা পেরো মা, কিন্তু মার মতন রাগী হয়েও না যেন। এইভাবেই চলছিল দিন, কিছুটা মন্থর ছন্দে। সেই মন্থরতার মাঝখানে হঠাৎ একটা আলোড়ন এলো একদিন। সেই আলোড়ন এলো সত্যর ঘর পালানে বন্ধু নেড়ুর মূর্তি ধরে। তার নেড়ু তার বন্ধুই। দাদার বলেছে কবে তাকে সত্য, 6 মাসের নাকি বড় নেড়ু সত্যর থেকে। সে কথা মানে না সত্য, এখনো মানে না। রুদ্ধ কণ্ঠে শুধু বলে উঠল, নেড়ু তুই? নেড়ু হেসে উঠে বলে, বিশ্বাস হচ্ছে না? নেড়ুর ভূত মনে হচ্ছে? তার সন্দেহ মোচন করতে চিমটি কেটে দেখ। তা ভূত বললে অন্যায় হয় না। সত্যর রুদ্ধ কণ্ঠে এবার উচ্ছ্বাস আসে। রংটা অন্তত ভূতের মতো করে তুলেছিস বাবা। হ্যাঁ রে নেড়ু, তো সেই বেলের পানার মতো রংটা কি করলি রে? নেড়ু হো হো করে হেসে ওঠে। কি মনে হচ্ছে, বেঁচে খেয়েছি? তা মাঝে মাঝে যা অবস্থা হয়, চুল নখ হাত পা বেঁচে খাই, এমনই মতি হয়। রংটা বেচতে পারলে নিশ্চয়ই বেচতাম। বেচবার নয়, এই যা, রোদে পুড়ে পুড়ি আর কি। নেড়ুর ওই কৌতুক কথাকটির মধ্যে থেকেই নেড়ুর অবস্থাটা স্পষ্ট ধরা পড়ে যায়। আর ধরা পড়ার সঙ্গে সঙ্গেই চোখে জল আসে সত্যর। কিন্তু সে জল চোখে আটকে রেখে সত্য সেই অতীতকালের মতোই ঝঙ্কার দিয়ে ওঠে, খুব তো ব্যাখ্যানা করছিস অবস্থার। বলি, হঠাৎ এমন নিরুদ্দেশ যাবার শখ হলো কেন বল দেখি?
এমন হাড়ির হাল করে বেরিয়ে কি লাভটা হচ্ছে তোর? নেড়ুর বহু অবস্থার ছাপ পড়া কাঠ কাঠ মুখখানায় হঠাৎ একটা বিদ্যুৎ দীপ্তি খেলে যায়। সেই বিদ্যুৎ উদ্ভাসিত মুখে উত্তর দেয় নেড়ু, লাভ? সে তোদের সংসারের কড়াক্রান্তির হিসাবে অবশ্য পড়বে না সত্য। সেটাকে বলতে পারিস অদৃশ্য বস্তু। তবে হয়েছে বই কি লাভ? ভগবানের রাজ্য এই পৃথিবীটা যে কেমন তার কিছুটা আস্বাদ লাভ তো হয়েছে। সত্য কি নেড়ুর এই উত্তরে চমকে উঠে? সত্যর মুখটা কি হঠাৎ ছাইয়ের মতো সাদাটে দেখায়? সহসা কি একটা বিরাট লোকসানের খবর দিয়ে গেল কেউ সত্যকে? সত্যর মুখে তাই দিশেহারা উদ্ভ্রান্তির ছায়া। সত্যর তাই কথা বলতে মুহূর্ত কয়েক দেরি হয়। বুঝি বড় একটা নিঃশ্বাস চাপে সত্য। পরে বলে, পায়ে হেঁটে পৃথিবীর কতটা দেখবি শুনি? নেড়ু দুহাত উল্টে বিশেষ একটা ভঙ্গি করে বলে, নাও ঠেলা, পৃথিবীর সব মাটি মারিয়ে মারিয়ে কি আর পৃথিবীটা দেখবার বায়না করেছি? আসল কথা, চেনা জানা জগৎ সংসারের চৌহদ্দির বাইরে পা বাড়াতে পারলেই আরেক জগৎ, বুঝলি? তার মজাই আলাদা। সত্যি বটে, তোরা সংসারী লোকেরা বলবি হাড়ির হাল, কিন্তু আমি বলবো বাবা তোফায় কাটাচ্ছি। ভোজনং যত্রতত্র শয়নং হট্ট মন্দির। এ কি সোজা কথা? কোনোদিন আহার জুটছে, কোনোদিন জুটছে না। কোনোদিন মাথার উপর আচ্ছাদন আছে, কোনোদিন গাছতলাই সার। কখনো কারো কাছে এক ঘটি জল চাইলে সে বেজার মুখ করে, আবার কখনো কেউ মুখের চেহারাটা দেখেই ক্ষুধার্ত ব্রাহ্মণ বলে অনুরোধ উপরোধ করে ডেকে নিয়ে তোয়াজ করে গিয়ে খাওয়ায়। কত লীলা খেলা পৃথিবীর, কত ঢঙের মানুষ, কত সঙ্গের বাজার। সত্য যেন হাঁ করে শুনতে থাকে নেড়ুর সেই অভিনব অভিজ্ঞতার গল্প। আশ্চর্য, তার সেই চিরকৃপার পাত্র বোকা নেড়ুটা হঠাৎ যেন সত্যর নাগালের বাইরে চলে গেছে। সন্তর্পণে একটা নিঃশ্বাস ফেলে সত্য। আস্তে আস্তে বলে, খুব ভালো লাগে না রে নেড়ু? নেড়ু তার রুক্ষ চুলগুলো মুঠোয় চেপে ধরে চাপতে চাপতে বলে, ভালো লাগা মন্দ লাগা বুঝি না সত্য, একটা অন্যরকম জীবন, এই আর কি। কুমোরের চাকে গড়া হাঁড়ি কলসির মতো এক ছাঁচের না হয়ে নিজের হাতে গড়া। যা হোক, একটা গড়ন পাওয়া নিজের হাতে, এই। তোরা বলবি বাউন্ডুলে লক্ষ্মী ছাড়া ভবঘুরে, বলবি আহা কি কষ্ট। আমি মনে মনে হাসব, ভাবব এই বাউন্ডুলে লক্ষ্মী ছাড়া ভবঘুরে হয়ে দেখো, বুঝবে তার রহস্য রস। সত্য আরেকবার ঝঙ্কার দিয়ে ওঠে, বলছিস তো খুব। বলি, মেয়ে মানুষে পারবে তোর মতন ভবঘুরে হতে? বেটা ছেলে হয়ে জন্মেছিস, তাই যা খুশি করবার সুখ পেয়েছিস। বাবাও তো বাড়ি ছাড়া হয়ে বেরিয়ে গিয়েছিলেন। নেড়ু আঙুল তুলে বলল, ওই তো, ওই কথাই তো বলছি। গিয়েছিলেন, তাই একটা মানুষের মতো মানুষ হতে পেরেছেন। গায়ে পড়ে থাকলে আমার বাবাটির মতো হতেন। আয় নেড়ু, পিতৃনিন্দে করছিস? নিন্দে ফিন্দে বুঝিনি সত্য, আমার হচ্ছে হক কথা। যাক, তুই কেমন আছিস বল? সত্য ঈষৎ উদাস গলায় বলে, আমার কথা ছেড়ে দে, মেয়ে মানুষের জন্মেছি। নেড়ু বলে ওঠে, এই সেরেছে, তুইও যে দেখছি আক্ষেপ ধরতে শিখেছিস। আগে তো এমন ছিলি না। মেয়ে মানুষ মানুষ নয় একথা বললি তো রেগে যেতিস। সত্য তেমনি গলায় বলে, সে এখনো যাব, তবে তোকে দেখে যেন আক্ষেপটার সৃষ্টি হচ্ছে ভাই। কোথায় ছিলি তুই? কি বা ছিলি? মিথ্যে বলবো না, তোকে মাথা মোটা ভেবে একটু কৃপার চোখেই দেখতাম, কিন্তু এখন মনে হচ্ছে তোর মাথাটাই সবচেয়ে সরু, তাই তোকে ভক্তি শ্রদ্ধার চোখে দেখছি। যাক, বেশি বলবো না, অহংকার হবে। তবে এটা ঠিক, ভগবান যদি আমাকে মেয়ে মানুষ না গড়ে বেটা ছেলে করে তৈরি করতেন, তোর মতোই ঘরই ছাড়তাম। যাক, হইনি যখন, ভগবানের ভুলের খেসারত দিই বসে বসে। সে তো হলো, কিন্তু তুই কিভাবে আমার বাড়ি খোঁজ পেলি বল দেখি? সেটাই কথা, ঘর পালনের ছেলেটা এতদিন পরে হঠাৎ সত্যর বাড়ি এসে হাজির হলো কি করে? তা হলো প্রায় দৈবের আনুকূল্যেই। উত্তর প্রত্যুত্তরের মধ্যে দিয়ে যা বোঝা গেল তা হচ্ছে এই, ঘুরতে ঘুরতে কলকাতা এসেছে নেড়ু কিছুদিন হলো।
আর ওই ঘোড়ার সূত্রেই কালীতলায় এসে বসেছিল আজ সকালে, আর দৈবক্রমে সত্য গিয়েছিল সেই ঠাকুরতলায় পুজো দিতে। যায় এমন সত্য, বারব্রত থাকলেই যায়। আজ অষ্টমীর উপোস ছিল, গিয়েছিল। নেড়ু দেখতে পায়, কিন্তু পথের মাঝখানে বা মন্দিরের চাতালে তো একটা বউ মানুষকে ডেকে কথা কওয়া যায় না। তাই নেড়ু একটু দূরে দূরে থেকে সত্যের সঙ্গে সঙ্গে এসে বাড়িটা বুঝে নিয়েছিল। সত্যর সঙ্গে পাড়ার এক গিন্নি ছিলেন। তিনি বিদায় নিতেই নেড়ু এগিয়ে গিয়েছিল এবং মহোৎসাহে কড়া নাড়া দিয়েছিল। সত্য সেই মাত্র পড়শি গিন্নিকে বিদায় সম্ভাষণ জানিয়ে দরজার খিল লাগিয়ে পেছনে ফিরেছে, তখন দাওয়ায় ওঠেনি। ভাবল সেই মহিলাই বোধ করি কিছু বলতে ভুলে গিয়েছেন, বা সত্যর সঙ্গে তার কোনো বস্তু চলে এসেছে। নিশ্চিন্ত চিত্তেই তাই ফের খিলটা খুলেছিল সত্য, আর খুলেই থতমত খেয়ে দুপা পিছিয়ে গিয়েছিল। কিন্তু পিছিয়ে গিয়ে কি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিয়েছিল সত্য? তাই দেওয়াই তো উচিত ছিল। তা বলতেই হবে, উচিত কাজ সত্য করেনি। সে যেন স্তব্ধ হয়ে গিয়েছিল সামনের মূর্তিটার দিকে দৃষ্টি নিবদ্ধ করে। রুক্ষ ধূসর মাথা ভর্তি চুল, তামাটে কালচে রং, শীর্ণ পেশিবহুল মুখ, আর রোগা পাকশিটে চেহারা। দৈর্ঘ্যের তুলনায় প্রস্থটা নিতান্তই কম, আর ওই দৈর্ঘ্যের জন্যই পরনের ধুতিটা খাটো মনে হচ্ছে। গায়ের রংজলা গলাবন্ধ কোটটাও যেন মানুষটার নিচের দিকের অনেকখানি অংশকে বঞ্চিত করে সহসা থেমে পড়েছে। হাতে একটা ক্যাম্বেসের পোর্টম্যান্টো, সেটাকে দোলাতে দোলাতে মৃদু মৃদু হাসছে লোকটা। হঠাৎ কেউ সত্যকে এই অবস্থায় দেখলে কি বলবে বা বলতে পারে, সে কথা স্মরণ মাত্র না করে হাঁ করে দাঁড়িয়েই থাকে সত্য। অতঃপর লোকটা হেসে উঠে বলে, কিরে সত্য, চিনতে পারলি না তাহলে? অথচ চিনে ফেলেছে তখন সত্য, ঠিক সেই মুহূর্তেই চিনে ফেলেছে। আর সেই আকস্মিকতার মুহূর্তে রুদ্ধ কণ্ঠে উচ্চারণ করেছে, নেড়ু তুই? উঠে এসে দাওয়ায় গুছিয়ে বসে নেড়ু বলে, যাক, ভাগ্যিস যে চিনতে পেরেছিস। চোর ছাঁচর বলে মুখের উপর দরজা বন্ধ করে দিলি নে, এই ঢের। সত্য তিরস্কারের সুরে বলে, তা দিলেও তুই আমায় দোষ দিতে পারতিস না নেড়ু। চেহারাখানা যা বাগিয়েছিস, চোর ছাঁচরের অধম। তোকে দেখে আহ্লাদ করব না কাঁদব বুঝছি না। বলে দিচ্ছি এখন থেকে, সহজে তোর এখান থেকে যাওয়া হবে না, আমার কাছে থাকবি। নেড়ু হেসে ফেলে বলে, তোর হাতের রান্না খেয়ে খেয়ে মোটা হব? হবি তো, মিথ্যে নাকি? কিছুকাল খেয়ে ঘুমিয়ে স্বাস্থ্য ভালো কর, এই তালে চললে বেশি দিন আর পৃথিবী দেখে বেড়াতে হবে না। তা সত্যর কথাটা একেবারে অবহেলা করতে পারেনি নেড়ু। ছিল কয়েকটা দিন, ভারী খুশি মনেই ছিল। দুবেলা খেতে বসে রান্নার প্রশংসায় পঞ্চমুখ হতো, আর বলতো, না, যতদূর বুঝছি বোনাই বাড়ি থেকে আমাকে আর নড়তে দিবি না তুই সত্য। তোর এই শুক্তো, মোচার ঘণ্ট, এঁচোড়ের ডালনা আর মাছের ঝোলের বন্ধনেই বেঁধে রেখে দিবি। বলতো, জামাইবাবুর আমার এখনও শরীরটি যে কী কারণে এমন নাড়ু গোপালটির মতো রয়ে গেছে তা বুঝতে পারছি। ছেলেদের ডেকে বলতো, বুঝলে হে বাপধনেরা, তোমাদের এই যে জননীরত্নটি পেয়েছ, লাখে এমনটি মেলে না। সত্য মুগ্ধ বিগলিত চিত্তে ওর কথা শুনত, চোটপাট উত্তর দিতেও ভুলে যেত মাঝে মাঝে। বাড়ি ছেড়ে পথে পথে ঘুরে নেড়ুর কথার ধরনটা কি অদ্ভুতভাবে বদলে গেছে। এই ভাষা, এই সুর নিত্যানন্দপুরের নয়। বারুইপুরেই কি এমন সহজ কৌতুকের সুরের হালকা চালের কথা শুনেছে সত্য? অথবা কলকাতায়? না, শোনেনি। সত্যর দেখা মানুষেরা সব যেন চোখের সামনে ভিড় করে আসে। কেউ চঞ্চল, কেউ গম্ভীর, কেউ ব্যস্ত, কেউ মন্থর, কেউ ভয়ঙ্কর, কেউ বা হাস্যকর। এমন হাসিতে উজ্জ্বল, কৌতুকে সহজ, অথচ ভারহীন, নির্লিপ্ত কই, কোথায়? নেড়ুর কথা শুনবে বলেই সত্য তাড়াতাড়ি হাতের কাজ সেরে নিত। সত্যর ছেলেরা আগে আগে পড়া সেরে নিত। হ্যাঁ, সত্যর ছেলেরাও সত্যর মতোই মুগ্ধ, বিমোহিত। নানান দেশে বিদেশের গল্প ফাঁদত নেড়ু, নানান অভিজ্ঞতার। রসিয়ে রসিয়ে গল্প করত তার। ট্যাঁকে পয়সা নেই, ফেটে নেই ভাত, অথচ মুখে হাঁটছি না, বুঝলি?
ধর্মশালার সেই লোকটাকে জোর গলায় বলছি, আমি রাঁধছি না খাচ্ছি না, তাতে তোমার কি হে বাপু? তোমার এই ধর্মশালায় এমন কোনো লেখাপড়া আছে যে রাঁধতেই হবে, খেতেই হবে? লোকটা একেবারে গরুরের অবতার, বুঝলি? হাত জোর করে বলতো, আগে লেখাপড়া কিছু নেই, তবে আপনি ব্রাহ্মণ সন্তান, চোখের সামনে না খেয়ে পড়ে থাকবেন দেখি কি করে? দেখছি তো আপনি রাঁধছেন না, খাচ্ছেন না, বেরিয়ে গিয়ে পুরি কচুরও কিনে আনছেন না। তো বললাম, আমার ব্রত আছে। তবু বেটা নাছোড় বান্দা, বলে কি ব্রত? আরও গম্ভীর হয়ে বলে, আর সে তুমি বুঝবে না। তাই এমন কি ব্রত যে ফল, দুধ, গঙ্গা জল এসব খেতে মানা? আমি রাগ দেখিয়ে বলি, অত কৈফিয়ত তোমাকে দিতে যাবো কেন হে বাপু? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি অন্য ধর্মশালায়। অথচ বুঝলি কি না, মনে মনে ভাবছি, অত কথা না শুধিয়ে এনেই দেনা বাবা ছড়াখানেক মত্তমান, গোটা কতক মিষ্টি পুরুষ্টু আম, সেটটাক মালাই আর গন্ডাস্টেক মহন্ডা। কথার মাঝখানেই হেসে লুটোপুটি খেত সাধন সরল। সরল হয়তো যোগও দিত, গন্ডাবারো চমচম, এক চাঙারি গরম জিলেপি। তা মন্দ বলিস নি, নেড়ু বলতো। তখন মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড শেষ করি, অথচ হ্যাংলা বামুন হতে রাজি নই। তা বলবো কি, সত্যি সেদিন এনে হাজির করল লোকটা বড় লোটার 1 লোটার ক্ষীরের মতো ঘন গরম দুধ, আর ইয়া বড় বড় গোটা 4 কদলি। বলে, এ খেলে তোমার ব্রত নষ্ট হবে না। আমি বুঝলি কি না, তাকে যেন কতই কৃপা করছি, এইভাবে মেরে দিলাম সেগুলো। মারছি আর ভাবছি, আরও 4টি কিছু আনলি না কেন বাবা? এরা হেসে ওঠে। এই আসরে নবকুমারও এক একদিন যোগ দিত। এই ভবঘুরে শালাটির প্রতি তারও বেশ একটু প্রীতির সঞ্চার হয়েছিল। চুপি চুপি সত্যকে বলতো, কায়দা করে আটকে ফেলে একটা কোণে জোগাড় করে দিয়ে বিয়ে দিয়ে ফেলো না, তখন দেখবে বাছাধন কেমন বাউন্ডুলে হয়ে বেড়ায়। সত্য বলতো, থাকে বেড়াক না, একটা মানুষ না হয় জগৎ ছাড়া হলো, সবাইকে বিয়ে করে ঘর সংসার করতে হবে এমন তো কিছু লেখাপড়া নেই। আহা, সন্ন্যাসী হতো তো সে এক কথা, এ যে না গেরুয়া না সংসারী। তা হোক, তবে আর কি বলবো। আসরে গিয়ে বলতো, তারপর শালাবাবু কোন কোন তীর্থ করেছ বলো? নেড়ু বলতো, তীর্থ তীর্থ কিছু করিনি বাবা, তীর্থ ধর্ম নিয়ে মাথাও ঘামায়নি, তবে ভ্রমণ করতে গেলেই তীর্থ। পৃথিবীর যেখানে যত শোভা সৌন্দর্যের জায়গা, সেখানেই তো মানুষ দিব্যে এক একখানা তীর্থ বানিয়ে রেখেছে। সত্য প্রশ্ন করেছিল, শেষ তুই কোথা থেকে ঘুরে এলি? কাশী। কাশী আগেও গিয়েছিলাম অবশ্যই, প্রথম তো কাশীতেই যাই। কাশী? সম্প্রতি কাশী গিয়েছিলি তুই? বাবার সঙ্গে দেখা করেছিলি? বাবা মানে মেজ কাকা? নেড়ু আশ্চর্য হয়ে বলে, কাশী গেছেন বুঝি? গেছেন রে নাড়ু, বরাবরের মতো গেছেন। বাবা কাশীবাসী হয়েছেন। হ্যাঁ, সে কি? তবে আর বলছি কি? নেড়ু এই একটিমাত্র প্রসঙ্গে গম্ভীর হয়, আস্তে আস্তে নিঃশ্বাস ফেলে বলে, জানি না তো, জানলে খোঁজ নিয়ে দেখা করবার চেষ্টা করতাম। নিত্যানন্দপুরে মেজ কাকা নেই, এ যেন ভাবাই যায় না, না রে সত্য? সত্য কথার জবাব দেয় না, সত্য চোখ তোলে না। সুবর্ণকে কোলে চেপে সত্য বসে থাকে। আবার কোনো এক সময় পুণ্যির প্রসঙ্গ ওঠে। একবেলার জন্য শ্রীরামপুরে পুণ্যির বাড়িও গিয়েছিল নেড়ু, তাই একবেলার বেশি থাকতে পারেনি। পুণ্যি নাকি এমন গিন্নি হয়ে গেছে যে দেখে প্রাণ হাঁপিয়ে উঠেছিল নেড়ুর। যতটুকু সময় ছিল নেড়ু, ততটুকুই কেবল তাকে উপদেশ দিয়েছে আর ধিক্কার দিয়েছে পুণ্যি। জগৎ কত বদলে যাচ্ছে। সত্য নিঃশ্বাস ফেলে বলে, ছোটবেলার কথা তোর মনে পড়ে না নেড়ু? পড়বে না কেন? তবে কি জানিস সত্য, একে তো তুই মা বাপের এক সন্তান, তাই আবার মেজ কাকা মেজ খুড়ির মতো বাপ মা। তোর স্মৃতিতে আর আমার স্মৃতিতে তফাৎ আছে। 14টা ছেলে মেয়ের একটা আমি। তাহলেই বা তুই তো কোলের ছেলে। দূর দূর, মানুষ না হাঁস মুরগি। এ ধরনের কথায় সত্য লজ্জিত হয়ে অন্য প্রসঙ্গ এনে ফেলত।
হয়তো পুণ্যির কথাই ফের তুলত। সেই রকম রোগা আছে পুণ্যি, না মোটা হয়েছে? এখনো তেমনি চুলের রাশি আছে? চুল? নেড়ু হেসে উঠেছে। এই এত বড় একখানি টাক, তার উপরে এতখানি সিঁদুর লেপা। অবিকল শেষ ঠাকুমা। আমি বললাম, মা সেতলা গড় করি, আর নয়। সত্য হেসে পেলে বলে, সেই তো বোকা হাবা ছিলি তুই নেড়ু, এত কথা শিখলি কি করে? হাওয়ায় বাতাসে যত মানুষ দেখবি তত বুদ্ধি বাড়বে। খুবই স্ফূর্তিতে ছিল নেড়ু। আর সত্যি বলতে দিন 10-12তেই যেন চেহারা ফিরে যাচ্ছিল, রং ফিরছিল, গড়ন ফিরছিল। হয়তো মাস 1.5-2 থাকলে দশাশয়ী হয়ে উঠত রোগা লম্বা নেড়ু। কিন্তু থাকল না। হঠাৎ বলে উঠল, আর নয় রে সত্য, তোর এখানে শেকড় গজিয়ে যাচ্ছে, এবার পলায়ন দি। সত্য চমকে উঠেছিল। সত্য বসে পড়েছিল। চলে যাবি? এই দেখো, চলে যাব না তো কি? বোনাই বাড়িতে মর্সি পাট্টা নিয়ে বাস করতে এসেছি নাকি? না না, আর একদিনও না। সত্যর কাকুতি মিনতি, সত্যর ছেলেদের দৈদস্তুর আর নবকুমারের অনুরোধ উপরোধ সব ঠেলে ক্যাম্বিসের ব্যাগটা গুছিয়ে নিয়ে পা বাড়াল নেড়ু। শুধু যাত্রাকালে বলল, দে বাবা, তোর ওই নারকেল নাড়ু দিয়ে দে পুঁটলিখানেক। পচবার মাল নয়, চলবে বেশ কিছুদিন। যখনই খাবো তোদের কথা মনে পড়বে। তা শুধু নারকেল নাড়ুই নয়, চোখের জল মুছতে মুছতে একবেলার মধ্যেই অনেক কিছু বানিয়ে ফেলেছিল সত্য। তিলের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মুগের বরফি, কুচো গজা, মুড়কির মোয়া। জবরদস্তি করে সব পুরে দিয়েছিল তার ব্যাগে, আর মাথার দিব্যি দিয়ে লুকিয়ে 10টা টাকা হাতে গুঁজে দিয়েছিল তার। ভবঘুরে নেড়ুরও কি চোখ দুটো ভিজে এসেছিল? এসেছিল কিনা চোখই জানে, তবে গলাটা যে ভিজে উঠেছিল তার, সেটা সত্য টের পেয়েছিল। টাকা কটা সেই রংচটা কোটের পকেটে রাখতে রাখতে ভিজে গলায় বলেছিল, তুই, তাই নিলাম সত্য। আর কারো সাধ্য ছিল না যে আমাকে। সুবর্ণকে কোলে তুলে অনেক লোফালোফি করে নামিয়ে দিয়ে বিদায় নিল নেড়ু। সত্যর বর্তমানের নিস্তরঙ্গ জীবনে নেড়ু যেন বড় একটা তরঙ্গ তুলে দিয়ে গেল। অনেকদিন পর্যন্ত নেড়ুর প্রসঙ্গ ধ্বনিত হতে থাকল এ বাড়িতে। অনেকদিন পর্যন্ত সত্য যেন আনমনা হয়ে রইল। সমবয়সী, বরং বা একটু বড়, এই ভাইটির উপর সত্যর যে কেন বাৎসল্য স্নেহের মতো এমন একটা স্নেহ জেগে উঠেছিল কে জানে। অথচ তার মাঝখানেই যেন শ্রদ্ধা, সমীহ আর ভক্তি বিমিশ্রিত এক অপূর্ব ভাব। নেড়ু বেচারা, নেড়ু অবোধ, তবু নেড়ু যেন অনেকটা উঁচুতে, সত্যর নাগালের বাইরে। ভবঘুরে নেড়ুর জীবন দর্শন নেড়ুকে সত্যর চোখে এক মহান নাটকের মহিমান্বিত নায়করূপে প্রতিষ্ঠিত করে রেখে গেছে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ দাবিংশ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।